এদিকে আজকের সবচেয়ে বড় খবর, সেজ্জিল খাইবার মিসাইলে ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটি চুরমার করল ইরান। ইসরায়েলে অনবরত চলছে মিসাইল বৃষ্টি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ, অর্থাৎ আমেরিকা গোটায় নিয়ে আসতে চায়। এই যুদ্ধ দেখছে যে তাদের জন্য বিপদ। এদিকে ইরানকে চুরমার করে দিতে ট্রাম্পকে অনুরোধ করছেন সৌদি যুবরাজ। গোপন কথা সামনে আনলো নিউ ইয়র্ক টাইমস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকা যুদ্ধ এখন এমন একটা সমীকরণ এসে দাঁড়িয়েছে যে আসলে কোনো কিছু প্রিডিক্ট করাই মুশকিল। কেন মুশকিল? যেমন ট্রাম্প 48 ঘন্টা সময় দিল যে এই 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী না ছাড়ে তাহলে আমেরিকা ইরানের এনার্জি সেক্টরে আঘাত হানবে। সেই 48 ঘন্টা শেষ হয়ে গেল। ট্রাম্প বলতেছে 5 দিনের যুদ্ধবিরতি, ভালো কথা। ট্রাম্প বলতেছে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, ইরান বলতেছে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়নি। ওদিকে শুনলাম পাকিস্তান, মিশর এবং তুরস্ক মধ্যস্থতা করতেছে। আর কেমন একটা যেন হজবরল অবস্থা। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যে কিন্তু গত রাতেও এই আমেরিকা ইসরায়েলি বিমানগুলো ইরানের বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ করেছে। আবার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে মুখে আলোচনার কথা বলে মধ্যপ্রাচ্যে সৈন্য পাঠাচ্ছে ট্রাম্প, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একটা খুশির খবর দিতে আসছে। দেখেন, যে কোনো দুর্ঘটনা মানেই কান্না, আমি এটার পক্ষে না, কিন্তু যেই মানুষটা ভাবে যে সারা পৃথিবীতে সেই সবচেয়ে শক্তিশালী, তাকে টাচ করার মতন দুনিয়াতে কোনো মাইকা বাপরা মানে কোনো মাকা লালও নাই। আর তারে যদি বটনো ধরে, একমাত্র ক্ষমতা আছে কার? উপরওয়ালার। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ঘটনা ঘটেছে, এই এদিকে খার্গদ্বীপ দখলের ছক, মধ্যপ্রাচ্যে ক্ষিপ্রগতির প্যারাশুট বাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র শান্তির পথে আসবে না, ততক্ষণ পর্যন্ত সর্বশক্তি ও দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধ চালিয়ে যাবে ইরান, এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালাল রহিমি জাহানাবাদী। বলেছেন, শত্রুপক্ষ আলোচনা করতে চাইলে তেহরানও রাজি। এদিকে ইরানের কঠোর 5 শর্ত, যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যা দিতে হবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিজেকে বিশ্বের সুপার পাওয়ার বলে দাবি করা ইসরায়েল ও আমেরিকা মিলে যুদ্ধে হারাতে পারেনি ইরানকে। এদিকে ইরান বলে এতদিন যে যুদ্ধ চলেছে এটি একটি ট্রেলার মাত্র, আসল পিকচার তো আমাদের মাটির তলায়। একটানা 10 বছর যুদ্ধ চালিয়ে গেলেও শেষ হবে না তেহরানের যুদ্ধ ভান্ডার। কমেন্টে বলুন আই লাভ ইরান। প্রাচ্যের আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা। যখন গোটা বিশ্ব ভাবছিল উত্তেজনা হয়তো কিছুটা থিতিয়ে আসছে, ঠিক তখনই ডানা মিলল ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর নতুন ধাপের মিসাইল। একের পর এক ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের গর্জনে প্রকম্পিত হয়ে উঠল ইসরায়েলের আকাশ। ইরানের 79তম ধাপের এই হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইসরায়েলের তথাকথিত নিরাপদ গোয়েন্দা সাইটগুলোর দম্ভ। ইরান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিশানায় ছিল তেল আবিবের কেন্দ্রস্থল ও উত্তর দিকের অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিত গোয়েন্দা কেন্দ্রগুলো। খাইবার শেকান, ইমাদ এবং সেজ্জেল ব্যালিস্টিক মিসাইলের নিখুঁত আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা অধিদপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের অত্যাধুনিক ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের ড্রোন ও মিসাইলগুলো একের পর এক আঘাত এনেছে। রামাদগান থেকে নেভেগ মরুভূমি, সবখানেই এখন কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন। এমনকি বীর আল সাবেহ প্রধান লজিস্টিক এবং কমান্ড হাবটিও মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। সাইরেনের বিকট শব্দে যখন আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল, তখন প্রায় 20 লাখের বেশি ইসরায়েলি নাগরিক প্রাণ ভয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়। ঘণ্টার পর ঘণ্টা অন্ধকার বাংকারে কাটানো এই সময়টি ইসরায়েলিদের জন্য ছিল এক বিভীষিকা। পুরো শহর জুড়ে আগুনের কুণ্ডলী আর ধোঁয়ার মেঘ দেখে মনে হচ্ছিল আধুনিক যুদ্ধের এক নারকীয় তাণ্ডব নেমে এসেছে মাটির বুকে। হামলার ভয়াবহতা লুকাতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান এবং মার্কিন পেন্টাগন কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলে অভিযোগ তুলেছে ইরান। আইআরজিসির দাবি, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করতেই সংবাদ মাধ্যমের ওপর এই ব্ল্যাক আউট চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জ্বলন্ত স্থাপনা আর আকাশ ছোঁয়া ধোঁয়াই বলে দিচ্ছিল আঘাত কতটা গভীরে লেগেছে। খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি এক হুঙ্কারে জানিয়েছেন, এই অভিযান কেবল শুরু। যতক্ষণ না চূড়ান্ত বিজয় অর্জিত হচ্ছে, ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে। তিনি আরও যোগ করেন, গত 25 দিন ধরে ইরান তার শত্রুদের পিছু হটতে বাধ্য করেছে এবং এই অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। জেনারেল আব্দুল্লাহি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এক সময় যারা গায়ের জোরে দুর্বল দেশগুলোকে শাসন করত, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আজ পরাজয়ের দ্বার প্রান্তে। ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে এক গভীর জলাবদ্ধতায় আটকা পড়েছে। নিজেদের রক্ষায় তারা এখন মিত্রদের কাছে ধর্ণা দিচ্ছে, কিন্তু তাদের সব উদ্দেশ্য ব্যর্থ হতে চলেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী দেশের নেতৃত্বের নির্দেশে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। জনগণের পূর্ণ সমর্থন নিয়ে তারা এই যুদ্ধ চালিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ক্ষমতার এই নতুন সমীকরণ এখন বিশ্ব রাজনীতিতে কি মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আছে সারা দুনিয়া। এদিকে ইরানকে চুরমার করে দিতে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন সৌদি যুবরাজ। গোপন কথা সামনে আনলো নিউ ইয়র্ক টাইমস, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। মধ্যপ্রাচ্যে একদিকে রক্তক্ষয়ী সংঘাত আর অন্যদিকে রুদ্ধদ্বার কক্ষে চলছে ভয়ঙ্কর সব পরিকল্পনা। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খোদ সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সুলতান বা MBS মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে
যাওয়ার জন্য প্রবল চাপ দিচ্ছেন। খবরটি যেন অনেকটা বিনামেগে বজ্রপাতের মতো। নিউ ইয়র্ক টাইমস বলছে, গত সপ্তাহে ট্রাম্পের সাথে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ। লক্ষ্য একটাই, ইরান বিরোধী অভিযানকে কেবল জারি রাখা নয়, বরং তাকে চরম সীমানায় নিয়ে যাওয়া। সৌদি যুবরাজের চোখে সংঘাত কেবল যুদ্ধ নয়, এটি পশ্চিম এশিয়াকে নিজের মতো করে সাজানোর এক ঐতিহাসিক সুযোগ। সৌদি যুবরাজ কি তবে ইরানের পতন দেখতে চান? মার্কিন সূত্রগুলো দাবি করছে, সৌদি যুবরাজ ট্রাম্পকে বুঝিয়েছেন যে ইরান সরকারগুলো উপসাগরীয় দেশগুলোর জন্য এক দীর্ঘমেয়াদী বিস্ফোরা, আর এই বিস্ফোরা উপড়ে ফেলার একমাত্র উপায় হলো সরাসরি তেহরানের মহাসনদ তলিয়ে দেওয়া। তিনি চাইছেন আমেরিকা যেন ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে সমূলে বিনাশ করে। যুদ্ধকে এবার স্থলের দখলদারিত্বে গড়াবে। প্রতিবেদনের সবচেয়ে চমকপ্রদ দাবি হল, সৌদি যুবরাজ পরামর্শ দিয়েছেন ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার, এমনকি ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র খাগদ্বীপের দখলের মতো দুঃসাহস স্থল অভিযানের রূপরেখাও নাকি আলোচিত হয়েছে। উদ্দেশ্য পরিষ্কার, ইরানের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিয়ে দেশটিকে পঙ্গু করে দেওয়া। কিন্তু কেন এত তড়িঘড়ি? বিশ্লেষকরা বলছেন, সৌদি যুবরাজ ভয় পাচ্ছেন ট্রাম্প যদি এখন পিছু হটেন, তবে এক ভয়ঙ্কর ও ক্রুদ্ধ ইরানের মুখোমুখি হতে হবে একাই সৌদি আরবকে। অর্ধ সমাপ্ত কোনো আক্রমণ উল্টো সৌদি আরবের নিরাপত্তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো মরণ কামড় দিতে পারে ইরান, যা হবে রিয়াদের জন্য দুঃস্বপ্ন। এদিকে রিয়াদের এই তৎপরতা নিয়ে মুখ খুলেছে তেহরান। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা রয়টার্সকে সাফ জানিয়েছেন, যদি আমেরিকা ইসরায়েলের এই আগ্রাসন চলতেই থাকে, তবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের আমূল পরিবর্তন বা গুরুতর বিবেচনা করবে ইরান। প্রতিবেশীর পিঠে ছড়ি মারা যে সহ্য করা হবে না, সেই বার্তায় দিলেন তিনি। রাষ্ট্রদূত খোদ অগ্রে দিয়ে বলেছেন, গত কয়েক দশক ধরে বিদেশি শক্তির ওপর অতি নির্ভরতা এটাই এই অঞ্চলের অশান্তির মূল কারণ। তিনি জিসিসি ভুক্ত দেশগুলোর সাথে ইরাক ও ইরানের ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দিয়েছেন। বাইরের শক্তির ইশারায় না চলে নিজেদের সমস্যা নিজেরা মেটানোর আহ্বান জানিয়েছে তেহরান। এদিকে মুখে আলোচনার কথা বলে মধ্যপ্রাচ্যে সৈন্য পাঠাচ্ছে ট্রাম্প। কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ঘিরে ভেতরে আরও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ ফোর্স ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ৩টি ব্যাটালিয়ন থেকে প্রায় ৩,০০০ সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। স্থল অভিযানে পারদর্শী ২৫০০ মেরিন সেনাও রয়েছে মধ্যপ্রাচ্যের পথে। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার মাধ্যমে ইরানের সাথে বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত দিলেও অবশ্য রণক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনও ইরান জুড়ে লাগাতার জোরালো হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এবার ওয়াশিংটনের পরিকল্পনায় মিলল অভিযানের পরিধি আরও বাড়ানোর আভাস। নতুন করে মধ্যপ্রাচ্যের বিশেষ ফোর্স ৮২তম এয়ারবর্ন ডিফেন্স থেকে ৩টি ব্যাটালিয়ন থেকে কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এই সংখ্যা প্রায় ৩,০০০। ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কুইক রিয়াকশন ফোর্স নামে বিশেষ এক বাহিনী রয়েছে, যাদের মাত্র ১৮ ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন করা সম্ভব। তাদের কবে নাগাদ মধ্যপ্রাচ্যে পাঠানো হবে সেটি জানায়নি মার্কিন সূত্র। কোন দেশে হবে অবস্থান সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে সম্প্রতি উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় ২৫০০ মার্কিন সেনা, যারা এরই মধ্যে সিঙ্গাপুর পার হয়েছে। ৩১তম মেরিন এক্সপেডিশনারি সদস্যরা জরুরি সংকট মোকাবেলায় দ্রুত স্থল অভিযানের জন্য প্রশিক্ষিত। এদিকে খার্গদ্বীপ দখলের ছক। মধ্যপ্রাচ্যে ক্ষিপ্রগতির প্যারাশুট বাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গদ্বীপ দখলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্য বাস্তবায়নে মার্কিন সেনাবাহিনী তাদের অন্যতম শক্তিশালী ও ক্ষিপ্রগতির ইউনিট ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাশুট বাহিনীকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। পারস্য উপসাগরে অবস্থিত খারিক দ্বীপটি ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র।
দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমেই বিশ্ববাজারে রপ্তানি হয়। মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে এই দ্বীপটি কবজা করতে পারলে তেহরানের উপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা সহজ হবে। পেন্টাগন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 3000 প্যারাশুট সেনার একটি ইমিডিয়েট রেসপন্স ফোর্স বা IRF মোতায়েন করা হচ্ছে। এই বাহিনীর বিশেষত্ব হল নির্দেশ পাওয়ার মাত্র 18 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে তারা যুদ্ধ শুরু করতে সক্ষম। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে আসা এই সেনাদলের নেতৃত্বে থাকছেন মেজর জেনারেল ব্র্যান্ডন টেগডমেয়ার। সামরিক পরিকল্পনা অনুযায়ী প্রথমে মার্কিন নৌবাহিনীর মেরিন কোর দ্বীপটির ক্ষতিগ্রস্ত এয়ারফিল্ড সংস্কার করবে। এরপর 82তম এয়ারবর্ন ডিভিশনের এই কমান্ডোরা C-130 কার্গো বিমানে করে সেখানে অবতরণ করবেন। তবে প্যারাশুট ঝাঁপ দিয়ে সরাসরি দ্বীপে নামার সম্ভাবনাও নাকচ করে দিচ্ছেন না জেনারেলরা। মজার বিষয় হলো, একদিকে যখন হোয়াইট হাউস থেকে ইরানের সাথে ফলপ্রসূ শান্তি আলোচনার কথা বলা হচ্ছে, ঠিক তখনই গোপনে এই বিশাল সামরিক অভিযানের প্রস্তুতি চলছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাফ জানিয়েছেন তারা প্রয়োজনে বোমার মাধ্যমেই আলোচনা চালিয়ে যাবেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে খার্গ দ্বীপ মূল ভূখণ্ড থেকে মাত্র 15 মাইল দূরে অবস্থিত, ফলে মার্কিন সেনারা সেখানে অবস্থান নিলে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ব্যাপক ঝুঁকি হয়েছে। এছাড়া এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র ওয়াশিংটন পোস্ট। এদিকে ইরানের কঠোর 5 শর্ত। যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যা দিতে হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান 5টি কঠোর শর্ত দিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই সংঘাত এখন 4র্থ সপ্তাহে গড়িয়েছে। ইরানের প্রধান শর্তগুলো নিম্নরূপ: 1. যুদ্ধের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনোভাবেই ইরানের উপর হামলা চালাবে না, এমন দৃঢ় নিরাপত্তা গ্যারান্টি। 2. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। প্রণালীতে নতুন একটি ব্যবস্থা চালু করা যাতে এলাকাটি কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। 3. মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ। অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও সামরিক উপস্থিতি সম্পূর্ণ প্রত্যাহার। 4. যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের যুদ্ধকালীন ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ করতে হবে। 5. বিদ্বেষমূলক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা। ইরান বিরোধী বা শত্রুভাবাপন্ন সংবাদ মাধ্যম ও তার কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। সংশ্লিষ্ট ব্যক্তিদের ইরানের কাছে হস্তান্তর অথবা বিচারের আওতায় আনা। কিছু সূত্রে অতিরিক্ত শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অঞ্চলের সব যুদ্ধ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বন্ধ করতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন ওয়াশিংটন কয়েকদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইরান এখন আলোচনায় বেশ গুরুত্ব দিচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনও সরাসরি কোনো আলোচনার বিষয়টি স্বীকার করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন উভয় পক্ষের দাবি ও শর্ত অত্যন্ত কঠিন এবং পরস্পর বিরোধী, তাই চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে এখনও অনেক সময় লাগতে পারে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং ক্ষতিপূরণের মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য লাল রেখা হিসেবে বিবেচিত হচ্ছে। তথ্যসূত্র মিডল ইস্ট মনিটর, মিডল ইস্ট আই, আল মায়াদিন ও হিব্রু মিডিয়া রিপোর্ট। ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ, অর্থাৎ আমেরিকা গোটায় নিয়ে আসতে চায়। এই যুদ্ধ দেখছে যে তাদের জন্য বিপজ্জনক। একটা রিপোর্ট কিন্তু বারবার আসছে যে এই যে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ হচ্ছে, সেখানে সৌদি আরবের ভূমিকা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। সেই সৌদি আরবের ভূমিকা অত্যন্ত হতাশজনক বলেই অনেকে মনে করছে। এখানে সৌদি আরব একটা শক্ত অবস্থান রাখা উচিত ছিল। যুদ্ধটাই শুরু হতো না যদি না সৌদি আরব সক্রিয় ভূমিকা রাখত। একেবারে রীতিমতো ইরানের সঙ্গে মিলে যদি একটা যৌথ অবস্থান নিত, তাহলে হয়তো যুদ্ধটা করার সাহস পেত না ইসরায়েল এবং আমেরিকা। তখনও কিন্তু গণমাধ্যমের রিপোর্ট এসছে যে ইরানে হামলা চালানোর জন্য সৌদি যুবরাজ বারবার নাকি ট্রাম্পকে টেলিফোন করেছেন, অনুরোধ করেছেন। কিছুক্ষণ আগে আরো একটা খবর, ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ, অর্থাৎ আমেরিকা গোটায় নিয়ে আসতে চায়। এই যুদ্ধ দেখছে যে তাদের জন্য বিপজ্জনক, পুরো বিশ্বের জন্য বিপজ্জনক, এবং তার দায় দায়িত্ব পড়ে যাচ্ছে ট্রাম্পের। সুতরাং একটা আপোষের পথ খুঁজতেছে ট্রাম্প। ঠিক সেই সময় এই খবরটা সামনে আসলো যে ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজের,
এসব আলোচনার বিষয়ে জানেন এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই কথা জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। এটা নিউ ইয়র্ক টাইমসের খবর। তবে এই সময় পশ্চিমা মাধ্যমগুলো নানাভাবে ট্রাম্পকে বাঁচানোর চেষ্টা করবে, সেটা হতে পারে। আবার একেবারে ভুল সেটাও বলা যাবে না। এই কারণে কয়েকদিন আগে 12টা মুসলিম দেশ তারা বৈঠক করেছে এবং সেখানে তারা মূলত ইরানকে দোষারোপ করেছে। সেখানে একটা লাইনও নাই যেখানে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে নিন্দা করেছে এই ধরনের যুদ্ধ চাপানোর জন্য। কারণ ইরান সবসময় বলেছে যে এই যুদ্ধ তারা শুরু করে, এই যুদ্ধ তাদের উপরে চাপানো হয়েছে এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, এটা জাতিসংঘের মহাসচিব পর্যন্ত বলেছে। তো ইরানের উপর যখন যুদ্ধ চাপাই দেওয়া হয় তখন ইরান কি করতে পারে? ইরান তখন পাল্টা আক্রমণ করে সেই যুদ্ধ প্রতিহত করতে পারে এবং সেই কাজটাই করছে। সেই কাজটা করতে যে আমেরিকাকে কোথায় পাবে? আমেরিকাকে পাচ্ছে সে সৌদি আরবের মধ্যে, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত। কারণ এখানে মার্কিন ঘাঁটি গড়ে বসে আছে এবং মার্কিন নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান ডেকে বসে আছে, যার জন্য এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় না আর আমেরিকার বিরুদ্ধে তো নেয় না। আর এই যে চাপানো হলো যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ হলো, ইভেন মধ্যপ্রাচ্যের দেশগুলো আক্রান্ত হলো, একবারও তারা ইসরায়েল বা আমেরিকার নিন্দা করছে না। সব দায় ইরানের উপর। ইরানের উপর হামলা চালানো হবে আর ইরান মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন স্থাপনা আছে সেগুলোর উপর হামলা চালাবে না, এটা কি কোনো যুক্তি হতে পারে? পারে না। খুবই ন্যাক্কারজনক ভূমিকা। সৌদি আরব সহ শক্তিশালী মুসলিম দেশগুলো আজকে গাজার পাশেও নেই, ব্যাপক গণহত্যা চালাইছে, দিনের পর দিন শুধু দেখছে তারা আর সাহায্য করছে, কিন্তু কোনো ভূমিকা নেয়নি। একইভাবে ইরানের ব্যাপারেও তারা ভূমিকা নিচ্ছে না। এই না নিতে নিতে এখন তাদের বড় শত্রু হয়ে গেছে বরং উল্টা ইরান। তাই ইরানকে ধ্বংস করার জন্য বলা হচ্ছে। তবে সত্য মিথ্যা এখনো যাচাই হয়নি, তবে খবরটা তো বেরিয়েছে, আপনাদেরকেও খবরটা অবহিত করলো। দর্শক, ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধ এখন এমন একটা সমীকরণ এসে দাঁড়িয়েছে যে আসলে কোনো কিছু প্রিডিক্ট করাই মুশকিল। কেন মুশকিল? যেমন ট্রাম্প 48 ঘন্টা সময় দিল যে এই 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী না ছাড়ে তাহলে আমেরিকা ইরানের এনার্জি সেক্টরে আঘাত হানবে। সেই 48 ঘন্টা শেষ হয়ে গেল। ট্রাম্প বলতেছে 5 দিনের যুদ্ধবিরতি, ভালো কথা। ট্রাম্প বলতেছে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, ইরান বলতেছে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়নি। ওদিকে শুনলাম পাকিস্তান, মিশর এবং তুরস্ক মধ্যস্থতা করতেছে। আর কেমন একটা যেন হজবরল অবস্থা। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যে কিন্তু গত রাতেও এই আমেরিকা ইসরায়েলের বিমানগুলো ইরানের বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ করেছে। আবার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাহলে ভাই এই যুদ্ধবিরতি কোথায় দেখলাম না তো। এখন এই যখন অবস্থা, তখন অনেকেই মনে করতেছেন যে শেষ পর্যন্ত হয়তো এই যুদ্ধবিরতি নাও হতে পারে। কারণ ইরান এত শক্ত অবস্থানে আছে, ইরান এত সুবিধাজনক অবস্থায় আছে যে ইরান আসলে আমেরিকার কোনো সিদ্ধান্ত মানবে না। কারণ এই ইরানকে 48 ঘন্টা হুমকি দেওয়ার পরে আবার ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণা, সে যেখানে কেন সেটা ইরান বলতেছে অর্থনৈতিক কারণে, স্টক মার্কেট বাড়ানোর জন্য, তেলের দাম কমানোর জন্য, ঠিক আছে। কিন্তু যে কারণে ট্রাম্প ঘোষণা করবে যুদ্ধবিরতি, সমস্ত বিশ্ব বুঝে গিয়েছে ট্রাম্পের সীমাবদ্ধতা। বিশ্ব বুঝে গিয়েছে যে আমেরিকার ক্ষমতা কিন্তু সীমাহীন নয়, আমেরিকা চাইলেও অনেক কিছু পারে না। বিশ্লেষকরা মনে করেন যে এই ইরান আসলে বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা এবং ট্রাম্পের ক্ষমতা আসলে কত সীমিত এবং তারা কত দুর্বল, সেটা বিশ্ববাসীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলেই মনে করতেছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা আরো মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জ্বালানি সেক্টর ধ্বংস করার হুমকি দেওয়ার পরেও এই যে তিনি হঠাৎ করে 5 দিনের যুদ্ধবিরতিতে গেলেন এবং বললেন যে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, অথচ ইরান বলছে কোনো আলোচনা হয়নি, এতেই বোঝা যায় যে ট্রাম্প আসলে নমনীয় হয়ে পড়েছেন, তার কিছু করার। এখন ট্রাম্প যখন বলতেছেন যে ইরানের জ্বালানি সেক্টরে হামলা চালাবো, সঙ্গে সঙ্গে ইরান বলতেছে যে তুমি যদি আমাদের জ্বালানি সেক্টরে হামলা চালাও তাহলে আমরা তো এই মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের জ্বালানি সেক্টরে হামলা চালাবোই, প্লাস আমরা এই সমস্ত মধ্যপ্রাচ্যের পানি শোধন ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিব। পরে জাতিসংঘ সমাবেশ বলল যে আরেকটি দেশের পানি শোধনাগার হামলা চালানো এটা হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন। তখন ইরান বলল যে আসলে পানি শোধনাগার না, আমাদের উপর যা হামলা আসবে আমরা তাই করবো। যদি আমাদের জ্বালানি সেক্টরে হামলা চালায় আমরাও মধ্যপ্রাচ্য ইসরায়েলের জ্বালানি সেক্টরে হামলা চালাবো। যদিও কথাই একই, যদি আপনার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো পানি শোধন করবে কিভাবে? বিদ্যুৎ ছাড়া সম্ভব। এই কথার পরে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়ে চলে বসে এবং তারা ওস্তাদ ট্রাম্পের হাতে পায়ে ধরে যে স্যার আর এটা চলা যায় না। যদি ইরান আমাদের পানি শোধনাগারে হামলা চালায় তাহলে কিন্তু আর বাঁচার কোনো উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কেন পানি এত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের কাছে? যে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের জ্বালানি সেক্টর ধ্বংস করে দিবেন, সেই ট্রাম্পই এখন বলতেছেন আমি আর আয়াতুল্লাহ মিলে এই হরমুজ পরিচালনা করব। কোন পরিস্থিতি ট্রাম্পকে আসলে এই কথা বলতে বাধ্য করলো? দর্শক, 1995 সনে একটা কথা খুব ছড়িয়ে পড়েছিল যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, যদি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেটা হবে পানি নিয়ে। সে সময় মিশরীয় অর্থনীতিবিদ এবং বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আলাদিন সিরাজি বলেছিলেন যে যদি কোনো কিছু নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদে তাহলে সেটা হবে পানি নিয়ে। এর ঠিক 10 বছর পরে 2005 সালে আরেক মিশরীয় রাজনীতিবিদ বুট্টুস গালি, জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্টুস গালি, তিনিও বলেছিলেন যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সেটা হবে পানি নিয়ে। এবং জাতিসংঘের অপর মহাসচিব দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ বান কি মুন, তিনিও বলেছিলেন যে পানি নিয়ে বিশ্বে একটা ভয়ঙ্কর জটিলতা হতে পারে। একটা প্রতিবেদন বলেছে যে ফরাসি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের 2022 সালে তথ্য বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আরব আমিরাতের মোট খাবার পানির চাহিদার প্রায় 42% সাগরের নোনা পানি পরিশোধন করে মেটানো হয়। এছাড়াও পানি শোধনাগারের উপর সৌদি আরবের নির্ভরতা প্রায় 70%, ওমানের প্রায় 86%, 86, কুয়েতের নির্ভরতা 90% এবং সাগরের পানি শোধনাগারের উপর ধনী দেশ কাতারের নির্ভরতা 99%, বাহরাইনের 90%।
এবং সারা বিশ্বে মোট পানি শোধনাগারের 42% হচ্ছে এই আরব দেশগুলোতে। এবং ওইখানে যদি ইরান এই পানি শোধনাগার ধ্বংস করে দেয় তাহলে মধ্যপ্রাচ্য বলে কিছুই থাকবে না। কারণ মধ্যপ্রাচ্যে আমার দেশের মতো নলকূপে পানি ওঠে না, ওইখানে পানি স্তর অনেক নিচে। ওইখানে সাগরের পানি, সাগরের নোনা পানি পরিশোধন করে মিষ্টি করে তারপর সরবরাহ করা হয়। একটা খুশির খবর দিতে আসছে। দেখেন, যে কোনো দুর্ঘটনা মানেই কান্না, আমি এটার পক্ষে না, কিন্তু যেই মানুষটা ভাবে যে সারা পৃথিবীতে সেই সবচেয়ে শক্তিশালী, তাকে টাচ করার মতন দুনিয়াতে কোনো মাইকা বাপরা মানে কোনো মাকা লালও নাই, আর তার যদি বটনও ধরে একমাত্র ক্ষমতা আছে কার? উপরওয়ালার। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনায় বিশ্বজুড়ে মুসলিম অমুসলিম প্রত্যেকের মনে শান্তি শান্তি ফিল হচ্ছে। যেমনটা জলানের হচ্ছে, জলানের বাড়ি হচ্ছে খারাতিয়া, অনেকে চিনেন, আমার খুবই কাছের ছোট ভাই। তো জলালের বক্তব্য হচ্ছে, ভাই এই নিউজটাতে আমি একটু কথা বলতে চাই। তো জলাল তার ফিলিংসটা শেয়ার করবে। ফিলিংসটা শেয়ার করার আগে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি যে ঘটনাটা কি। আমেরিকাতে এত বড় দুর্ঘটনা, এটা কি কোনো পরিকল্পিতভাবে ঘটানো হলো নাকি আসলে মাওলা পাকেরই ইশারা? দেখেন, অ্যাক্সিডেন্ট, আমরা একটা গাড়ি চালানোর সময় দোয়া পড়া উঠি, বলি ফিয়ামানিল্লাহ, আল্লাহ যেন গন্তব্য নিয়ে পৌঁছায়, তাই না? তো এই যে গন্তব্যে আপনি পৌঁছাবেন নাকি পৌঁছাবেন না, এই বিষয়টা কার উপর নির্ধারণ করে? মাওলার উপর। আপনি যত বড় ভালো ড্রাইভারই হন, আল্লাহ রাসূলের নাম নিয়ে আমরা গাড়ি, জাহাজ, বিমান এগুলাতে উঠি, একটা সাইকেলও চড়ি। তো মাঝখানে যখন দুর্ঘটনা হয় আমরা বলি যেটা আল্লাহ হতে চাইছে, কিন্তু আমি যদি নিচে কাঁচা ড্রাইভার হই, আমার গাড়ির ফিটনেস না থাকে, তাহলে আল্লাহর উপর দোষ দিয়া লাভ হবে না। কিন্তু আমেরিকা প্রযুক্তির সবকিছু যখন সেটআপ আছে, নিরাপত্তার সর্বোচ্চ লেভেল যখন মানছে, ওই মুহূর্তে পুরো ইরানকে যখন জ্বালানোর পরিকল্পনা, ফিলিস্তিনকে যারা জ্বালাই দিছে, ইরাককে যারা জ্বালাই দিছে, আফগানিস্তানকে যারা জ্বালাই দিছে, তাদের দেশে মাওলা কি পারে না একটু জ্বালাই দিতে? আমার কাছে মনে হচ্ছে একটা গায়েবী মদদি। যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা শহর হচ্ছে টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটছে। তীব্রতা এতটা বেশি ছিল যে আশেপাশের যে এলাকার মানুষ, আমেরিকা সহ পৃথিবীর যে কোনো দেশে তেল শোধনাগারগুলো যেখানে হয়, আশেপাশে অনেকটা অংশ জুড়ে সাধারণ নাগরিকদের বসবাস থাকে না, কিন্তু ওই নির্দিষ্ট এরিয়ার পরে যেখানে জনবসতি, ওই এলাকার মানুষগুলোকেও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আপনার সরাই নিতে বাধ্য হয়েছে। তো এই যে পরিস্থিতি, আমার সাথে বিশেষজ্ঞ খারাতের জলান আছে। জলান, তোমার মন্তব্য কি? যে মানে এই ঘটনাটা আসলে এটা আল্লাহ পাকের একটা ইশারা যাতে আমরা দুর্বল মানুষ, আমেরিকা শক্তিশালী মানুষ, নাকি আসলে প্রযুক্তিগত ত্রুটি? মানে তুমি কিভাবে দেখতেছো? এটা আল্লাহ পাকেরই একটা কুদরত, যেহেতু তারা আমাদের উপরে, বলতে কি আমাদের মুসলিমদের উপরে এই অত্যাচার করতেছে, সেটার বিষয় নিয়েই তাই আল্লাহ পাক একটা গায়েবী এই তাদের উপরে একটা বোম ফালাই দিছে আর কি। আচ্ছা, মানে হচ্ছে তোমার বক্তব্য যে এটা হচ্ছে আমেরিকার অর্থনীতির একটা মেরুদণ্ড। তেল নিয়ে কিন্তু ইরানের লোক এত কিছু হইতেছে। তো যেই তেল নিয়ে এত কাহিনী, এই ইরান যুদ্ধের আগে একটা তথ্য আপনাদেরকে দেই, জলালও দেই। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেল সংরক্ষণ রাখে। ধরেন সারা পৃথিবীতে যদি তেল সংকট হয়, আমেরিকা তাদের নিজস্ব একটা তেলের কি বলা হচ্ছে, ধরেন রিজার্ভ রাখে। কোরিয়াতেও আছে, জাপানেও আছে, ধনী রাষ্ট্রগুলো রাখে, যে কোনো সময় লড়াই বাঁধতে পারে, যুদ্ধ বাঁধতে পারে, বিশ্বব্যাপী মন্দা তৈরি হতে পারে, ওই সময় নিজেদের রাষ্ট্রের সুবিধার্থে, নিজেদের জনগণের সুবিধার্থে তারা একটা তেলের রিজার্ভ রাখে। তো সেই তেল নিয়ে যখন এত কাহিনী, সেই তেলের যেটা শোধনাগার, সেখানে যে ঘটনা ঘটছে, তোমার মন্তব্য হচ্ছে এটা আল্লাহ পাকের একটা কুদরত, যে খা ট্রাম্প তুই ভালো করে তেল খা, নাকি ওই সরিষার তেল নাকি না কেরোসিন তেল, কোনোটাই খেতে পারবো না। আচ্ছা, ইরান, ইসরায়েল আর আমেরিকা যুদ্ধ সম্পর্কে তোমার মন্তব্য কি? এই মুহূর্তে তুমি কি মনে করছো, ইরান কি বিজয়ী হবে? ইরান অবশ্যই বিজয়ী হবে। মানে তোমার কাছে কেন মনে হয় যে ইরান বিজয়ী হবে? অবশ্যই এটা আপনার থেকে মনে হয় আল্লাহ পাকের একটা হুকুম আছে যে আমাদের মুসলিম যতটুকু নিচে নামুক না কেন, আল্লাহ পাক নিজেই তাকে উপরে উঠাই দিব। তোমরা বসে বসে কি করবা? তোমরা বসে বসে আরব শেখদের সাথে বেলি ডান্স করবা নাকি? আরব শেখরা এরকম ধরনের না, আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করবা। আরব শেখরা কি করবো? আমেরিকার সাথে চাপবো নাকি? চাপবো, তারা তো এটাই করতেছে আমেরিকার সাথে। অনেকে বাইরে কয় যে ভাই আপনি মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি প্রবাসী আছে, কিন্তু আপনার ভিডিওগুলো প্রবাসীদের বিপক্ষে যায়, কারণ আমরা এখানে কর্ম করি। আসলে কি আমি প্রবাসীদের বিপক্ষে নাকি না? না, অবশ্যই আমি প্রবাসীদের পক্ষেই, যতগুলো ভিডিও করতেছেন সবসময় দেখি, আর আমাদের প্রবাসীদেরকে নিয়েই তো আমি প্রতিষ্ঠান বা আমাদের অনেক কিছুই। আমিও বাংলাদেশের ভাইদের বলি যারা মধ্যপ্রাচ্যে বসবাস করেন, এই আরব রাষ্ট্রগুলোর চরিত্র আমার থেকে আপনি ভালো জানেন। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন, আমেরিকা যদি কয় যে মধ্যপ্রাচ্য থেকে 1 কোটি বাঙালি নিব, একজন বাঙালি মধ্যপ্রাচ্যে থাকবো, যদি 2-1 থাকতে পারে, কোটিতে আইসা সব কিন্তু আমেরিকায় যাইবেন, ইউরোপে যাইবেন। অনেকেই চেষ্টা করতেছেন, কোথাও না হলে অনেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, কারণ রাষ্ট্র হিসেবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো জাহেল কিন্তু আল্লাহ যে নবী রাসূল এত কিছু এই একটা জেনারেশনের জন্য, একটা জনপদের জন্য পাঠাইছে। তো এদের দেশে বসে এদের নাগরিকরা ইরানের পক্ষে কথা বলতে পারে না, ইরানের পক্ষে না বলুক, আমেরিকার বিপক্ষে বলুক না, এইটাও পারে না। এই যে একটা রুলস, বিদেশিরা যদি কোনো কথা বলে গ্রেফতার করতেছে, জেল দিচ্ছে, তো আপনি কেমনে ভাই এই রাষ্ট্র, হ্যাঁ কর্মের জন্য হয়তো থাকতেছেন, কিন্তু রাষ্ট্র হিসাবে এই রাষ্ট্রগুলোর প্রতি আসলে কোনো শ্রদ্ধা আছে? মক্কা মদিনা আলাদা, ওই জায়গাটা আল্লাহ এবং রাসূলের ঘর, রজা মুবারক, আমাদের কাছে সিম্পেথির জায়গা আলাদা। তো